পর্ব ১৩। সোভান সাহেব ভোরবেলায় কাপে করে ১ কাপ পানি খেলেন, আর কিছুই খেলেন না। মিনু বললেন, তুমি সত্যি সত্যি কিছু মুখে দেবে না? না। কেন? কেন জবাব তো দিয়েছি। আমি ক্ষুধার স্বরূপ বুঝতে চাই। রাগে দুঃখে মিনুর চোখে পানি এসে গেল। একজন বয়স্ক মানুষ যদি এরকম যন্ত্রণা করে তাহলে কিভাবে হয়? মিলির ইউনিভার্সিটিতে যাবার খুব প্রয়োজন ছিল, সে গেল না। বাসার আবহাওয়া মনে হচ্ছে ভালো না। বাবার প্রেশারের কি অবস্থা কে জানে। ডাক্তারকে খবর দেওয়া প্রয়োজন, তবে এক্ষুনি ছুটে যাওয়ার দরকার নেই। দুপুর পর্যন্ত যাক, তারপর দেখা যাবে। দুপুরে ফরিদ দুলাভাইয়ের অনশনের খবর পেল। তার উৎসাহের সীমা রইল না। কাদেরকে ডেকে বলল, সাবজেক্ট পাওয়া গেছে, অসাধারণ সাবজেক্ট। ছবি হবে ক্ষুধা নিয়ে। ক্ষুধা কি একজন জানতে চাচ্ছে। ক্যামেরা তার মুখের উপর ধরে রাখা। মাঝে মাঝে ক্যামেরা সরে নানান ধরনের খাবার দাবারের উপর চলে যাচ্ছে, আবার ফিরে আসছে তার মুখে। লোকটার অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। ক্ষুধার সঙ্গে যুক্ত হয়েছে তৃষ্ণা। ক্যামেরা প্যান করে চলে গেল ঝর্ণায়। ঝিরঝির করে ঝর্ণার পানি পড়ছে, অথচ ওই মানুষটির মুখে এক ফোঁটা পানি নেই। ক্যামেরা চলে গেল আকাশের মেঘে। কাদের উৎসাহী গলায় বলল, আবার ছবি হইব মামা? ফরিদ বলল, ছবি হবে না মানে? একটা প্রজেক্ট ফেল করেছে বলে সবকটা প্রজেক্ট ফেল করবে নাকি? বলতে গেলে আজ থেকে এই ছবির কাজ শুরু। ছবির নাম হে ক্ষুধা। কি নাম কইলেন মামা? হে ক্ষুধা। হে কথাটা বাদ দেন মামা, অপয়া কথা। এর আগের বারও হে আসিল বললে ছবি হয় নাই। কথা মন্দ বলিসনি। তাহলে বরং হেটা পেছনে নিয়ে যাই। ছবির নাম ক্ষুধা হে। কি বলিস? মন্দ না। কাগজ কলম দে। ইমিডিয়েট যেসব চিন্তা মাথায় আসছে সেগুলি নোট ডাউন করে ফেলি। দুলাভাইয়ের সঙ্গেও আলাপ দরকার। ছবিটা যখন তাকে নিয়েই হচ্ছে। কাদের ক্ষীণ স্বরে বলল, আমার কোনো পার্ট থাকতো না মামা। থাকবে, তবে সাইড রোল। সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছেন দুলাভাই। দেখি আপার সঙ্গে ব্যাপারটা আগে ফয়সালা করে নেই। মিনু রাগ করে বিলুর ঘরে শুয়ে আছেন। সকালে তিনিও নাস্তা করেননি। তার প্রচণ্ড মাথা ধরেছে। যন্ত্রণা থেকে মুক্তির জন্য বাড়ি থেকে চলে যাবার কথাও মনে আসছে। রাগারাগি তার স্বভাবে নেই, তবু সবাই বেশ কয়েকবার তার কাছে ধমক খেয়েছে। তিনি বলে দিয়েছেন কেউ যেন তাকে বিরক্ত না করে। কাজেই ফরিদ যখন বিশাল একটা খাতা হাতে নিয়ে গম্ভীর স্বরে বলল, আপা আসবো? তিনি কড়া গলায় বললেন, ভাগ এখান থেকে। তুমি যা বলবে তাই হবে, কিন্তু তার আগে তোমার কয়েকটা মিনিট সময় আমাকে দিতে হবে। দুলাভাইকে নিয়ে ছবি করছি আপা। ছবির নাম ক্ষুধা হে। দুলাভাই সেখানে মানুষ না, দুলাভাই হচ্ছেন ক্যামেরা। যে ক্যামেরা ক্ষুধা কি বুঝতে চেষ্টা করছে। ১৫ মিনিটের ছবি, ১৫ মিনিটই যথেষ্ট। শেষ দৃশ্যটা নিয়েছি সুকান্তের কবিতা থেকে। ঘন নীল আকাশে পূর্ণিমার চাঁদ। হঠাৎ সেই চাঁদটা হয়ে গেল একটা আটার রুটি। দুটা রোগা রোগা হাত আকাশ থেকে সেই চাঁদটা অর্থাৎ রুটিটা নামিয়ে এনে ছেড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলল। কেমন হবে আপা বলো তো? অসাধারণ না? মিনু একটিও কথা না বলে ঘর থেকে বের হয়ে গেলেন। ফরিদের সঙ্গে কথা বলা অর্থহীন। সে নিজের মনে বকবক করতে থাকুক। মানুষের অবহেলা ফরিদকে তেমন বিচলিত করে না। এবারও করল না। আসলে এই মুহূর্তে ক্ষুধা ছবির শেষ দৃশ্য তাকে অভিভূত করে রেখেছে। রোগা রোগা দুটা হাত আকাশ থেকে চারটা নামিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে কপ কপ করে খেয়ে ফেলছে। এই দৃশ্যের কোনো তুলনা হয় না। ফরিদ ঘর থেকে বের হয়েই পুতুলের মুখোমুখি পড়ে গেল। ফরিদ কড়া গলায় বলল, এই যে মেয়ে, দাঁড়াও তো, দেখি, হাত দুটো মেলো তো। পুতুল ভয়ে ভয়ে হাত মেলল। হুম, রোগা রোগা হাত আছে। মনে হচ্ছে তোমাকে দিয়ে হবে। তুমি কি একটা কাজ করতে পারবে? কি কাজ? অতি সামান্য কাজ। পারবে কি পারবে না সেটা বলো। পুতুল ক্ষীণস্বরে বলল, পারবো। ভেরি গুড। কাজটা অতি সামান্য। আকাশ থেকে চারটা টেনে নামাবে, তারপর ছিঁড়ে কুচি কুচি করে খেয়ে ফেলবে। পুতুল অপলক চোখে তাকিয়ে আছে। তার সব চিন্তাভাবনা এলোমেলো হয়ে গেছে। ফরিদ দাঁড়ালো না। লম্বা লম্বা পা ফেলে বারান্দায় চলে গেল। ছবিটা নিয়ে ঠান্ডা মাথায় ভাবা দরকার। খুবই ঠান্ডা মাথায়। দরকার হলে ছবির লেন্থ কমিয়ে ১৫ থেকে ১০ মিনিটে নিয়ে আসতে হবে। তবে সেই ১০ মিনিটও হবে অসাধারণ ১০ মিনিট। গোল্ডেন মিনিটস। পর্ব ১৪। যতটা কষ্ট হবে বলে ভেবেছিলেন ততটা কষ্ট সোভান সাহেবের হচ্ছে না। কষ্ট একটি, পরিবারের সদস্যরা সবাই বড় বিরক্ত করছে। এদের যন্ত্রণায় বড় কিছু করা যায় না। দৃষ্টিটাকে এরা কিছুতেই ছড়িয়ে দিতে পারে না।
কয়েকটা দিন না খেয়ে থাকা যে কঠিন কিছু না, এটা তারা বুঝে না। সোবান সাহেব একটা বড় খাতায় তার অভিজ্ঞতার কথাও লিখে রাখলেন। খুব গুছিয়ে লেখার চেষ্টা করছেন, তেমন গুছিয়ে লিখতে পারছেন না। কিছুক্ষণ লেখালেখি করলেই মাথায় চাপ পড়ছে। তার ডায়েরির কিছু কিছু অংশ এরকম: বুধবার রাত 10টা 5। অনশন পর্ব শুরু করা গেল। এই অনশন দাবি আদায়ের অনশন নয়, এই অনশন নিজেকে জানার অনশন। আমি ক্ষুধার প্রকৃত স্বরূপ জানতে চাই। আমি এর ভয়াবহ রূপ জানতে চাই। যদি জানতে পারি তাহলে হয়তোবা ক্ষুধামুক্ত পৃথিবী সম্পর্কে আমার কিঞ্চিত ধারণা হবে। এই যে পৃথিবী জুড়ে হত্যাকাণ্ড হচ্ছে, এর মূল কারণগুলির একটি নিশ্চয়ই ক্ষুধা। আজকের খবরের কাগজের একটি খবর দেখে অত্যন্ত বিষণ্ণ বোধ করছি। সাভার উপজেলার জনৈক কালু মিয়া অভাবে অতিষ্ঠ হয়ে তার স্ত্রী, 6 বছরের পুত্র এবং 3 বছরের কন্যাকে হত্যা করে পুলিশের কাছে ধরা দিয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছে, ক্ষুধার তাড়নায় অতিষ্ঠ হয়ে সে এটা করেছে। হায় রে ক্ষুধা! অথচ এই সম্পর্কে আমরা কিছুই জানি না। বৃহস্পতিবার ভোর 11টা। আমি আমার পরিবারের সদস্যদের প্রতি অত্যন্ত বিরক্ত বোধ করছি। আমি একটা পরীক্ষা করছি, তাও তারা করতে দেবে না। তাদের ধারণা হয়েছে অল্প কয়েক ঘন্টা না খেয়ে থাকার কারণে আমি মারা যাব। মৃত্যু এত সহজ নয়। 42 দিন শুধুমাত্র পানি খেয়ে জীবিত থাকার রেকর্ড আছে। তারা এই জিনিসটা বুঝতে চায় না। আমার মৃত্যু প্রসঙ্গে এদের অতিরিক্ত সচেতনতাও আমার ভালো লাগছে না। মৃত্যু একটি অমুক ব্যাপার, একে নিয়ে এত মাতামাতি কেন? পবিত্র কোরআন শরীফে তো স্পষ্ট উল্লেখ আছে, প্রতিটি জীবিত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। বর্তমানে ধর্মগ্রন্থ পাঠের একটা প্রবল ইচ্ছা বোধ করছে। ক্ষুধার্ত মানুষ কি পরলৌকিক চিন্তা করে? একটি জরুরি বিষয় লিখে রাখার দরকার বোধ করছি। মিনু বড় কান্নাকাটি করছে। এত কান্নাকাটির কি আছে তা তো বুঝতে পারছি না। পিলু এসে বলে গেল, আমি যদি না খাই তাহলে তার মাও খাওয়া বন্ধ করে দেবে। এই দেখে আরেক যন্ত্রণা হলো। বৃহস্পতিবার বেলা 1টা 10 মিনিট। ফরিদের ফাজলামের সীমা অতিক্রম করে যাচ্ছে বলে আমার ধারণা। শুনলাম এই গাধা নাকি আমাকে নিয়ে ছবি করবে। ছবির নাম ক্ষুধা হে। এই গাধাটাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিতে পারলে মন শান্ত হতো। মিনুর মুখের দিকে তাকিয়ে তা করতে পারছি না। মিনু ফরিদকে বড়ই পছন্দ করে। আমিও করি। কেন করি তা জানি না। ভালো কথা। এখন একটু কষ্ট হওয়া শুরু করেছে। মাথা ঘুরছে। প্রেশারের কোনো সমস্যা কিনা কে জানে। ক্রমাগত ধর্মগ্রন্থ পাঠ করার চেষ্টা করেছি। পবিত্র কোরআন শরীফে যে এত সুন্দর সুন্দর অংশ আছে, আগে লক্ষ্য করিনি। মূল আরবিতে পড়তে পারলে ভালো হতো। বয়স কম থাকলে আরবি পড়া শুরু করতাম। সেই সময় নেই। এখন ঠিক করেছি কোরআন শরীফের পছন্দের কিছু আয়াত লিখে রাখব। ইফ ইট ওয়ার হিজ উইল, হি কুড ডিস্ট্রয় ইউ, ও ম্যানকাইন্ড, অ্যান্ড ক্রিয়েট অ্যানাদার রেস, ফর হি হাদ পাওয়ার দিস টু ডু। সূরা নিসা 134 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নতুন জাতির সৃষ্টি করার কথা বলছেন। যদি সত্যি সত্যি তিনি করতেন, তাহলে কেমন হতো সেই জাতি? তাদের কি ক্ষুধা, তৃষ্ণা, লোভ, কামনা থাকতো না? তারা এইসব থেকে পুরোপুরি মুক্ত হতো। ফরিদ চোখে চশমা দিয়ে গভীর মনোযোগে খাতায় শর্ট ডিভিশন করছে। হাতে সময় নেই। দুলাভাইয়ের অনশন চলাকালীন সময় কাজটা শেষ করে ফেলতে হবে। একটা ফিশাই লেন্স দরকার ট্রিক শটের জন্য। এই লেন্সটাই জোগাড় হচ্ছে না। বাবা যে আসবো। ফরিদ অত্যন্ত বিরক্ত হয়ে তাকালো। এমদাদ দরজার কাছে দাঁড়িয়ে আছে। ফরিদ রাগী গলায় বলল, কি চান? কিছু না। আমার নাতনি, অর্থাৎ পুতুল চিন্তার মধ্যে পড়ছে। আপনি নাকি তারে বলছেন আসমানের চাঁদ ধইরে নামাইয়া সিরা কুটি কুটি করে খাইয়ে ফেলতে। হ্যাঁ বলেছি। হতভম্ব এমদাদ দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, খাইয়ে ফেলতে বলছেন? হ্যাঁ বলেছি। কেন, কোনো অসুবিধা আছে? এমদাদ শুকনো গলায় বলল, জি না, অসুবিধার কি? অসুবিধার কিছুই নেই। আপনার কথা শেষ হয়েছে? জি। তাহলে দয়া করে ঘর থেকে বের হয়ে যান। অবশ্যই অবশ্যই। ইমদাদ প্রায় ছুটেই ঘর থেকে বের হয়ে গেল। এই লোকটির মাথা যে খানিকটা উলটপালট আছে তা সে শুরুতেই বুঝে গিয়েছিল। সেই উলটপালট যে এতখানি তা বোঝেনি। কিন্তু যে আকাশের চাঁদ ছিঁড়ে কুচি কুচি করে খেয়ে ফেলার কথা ভাবে, তাকে সহজ পাগলের দলে ফেলা ঠিক হবে না। এর কাছ থেকে দূরে দূরে থাকতে হবে। পুতুলকেও বলে দিতে হবে যেন এই লোকের ত্রিসীমানায় না আসে। পর্ব 15। মনসুরকে আজ বিকেলে হাসপাতাল থেকে রিলিজ করে দেবে। সে এখন পুরোপুরি সুস্থ। ফুসফুসে পানি ঢুকে যাওয়ায় যে জটিলতা দেখা দিয়েছিল তা এখন নেই। আর হাসপাতালে পড়ে থাকার কোনো মানে হয় না।
অবশ্য মনসুর চাচ্ছে আরো কিছুদিন থেকে যেতে। হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে তার মন্দ লাগে না। বইপত্র পড়া যায়, আরাম করে ঘুমানো যায়। সবচেয়ে বড় কথা, প্রায় দিনই মিলি এসে দেখে যায়। সে হাসপাতাল ছেড়ে দিলে নিশ্চয়ই মিলি তাকে দেখতে আসবে না। হাসপাতালের বিছানায় মনসুরের বেশিরভাগ সময় মিলির কথা ভেবে ভেবেই কাটে। মিলিকে নিয়ে পেন্সিল দিয়ে সে কবিতাও লিখেছে। সম্ভবত কিছুই হয়নি, কাউকে দেখাতে পারলে হতো। দেখাতে লজ্জা লাগে। একটা কবিতা এরকম: একটু আগে এসেছিলেন মিলি, চারদিকে তাই এমন ঝিলিমিলি। মনটা আমার হলো উড়ু উড়ু, বুকের ভেতর শব্দ দুরু দুরু। যখন মিলি বিদায় নিতে চান, আমি বলি একটু বসে যান, হাত বাড়িয়ে আমার দুহাত ধরুন। বাকিটা আর পারা যায়নি। ধরুনের সঙ্গে ভালো কোনো মিলও পাওয়া যাচ্ছে না। ধরুন, করুন, মরুন, কোনোটাই ভালো লাগে না। আপাতত খাতা বন্ধ রেখে মনসুর গভীর মনোযোগে একটা চটি বই পড়ছে। বইটি ইংরেজিতে লেখা। বইয়ের বিষয়বস্তু হচ্ছে মেয়েদের পছন্দ অপছন্দ। বইয়ের লেখক 15 বছর গবেষণা করার পর এই বই লিখেছেন, এবং এই বইয়ে প্রমাণ করে দিয়েছেন যে মেয়েদের বিষয়ে প্রচলিত অধিকাংশ ধারণাই মিথ্যা। আমাদের আগে বিশ্বাস ছিল মেয়েদের রূপের প্রশংসা করলে তারা খুশি হয়। এই বইয়ের লেখক দেখিয়েছেন যে রূপের প্রশংসায় অধিকাংশ মেয়ে বিরক্ত হয়। বইটির ব্যাক কভারে প্রকাশক লিখেছেন, নারী চরিত্র বোঝার জন্যে বইটি অপরিহার্য। অবিবাহিত যুবক যারা সঙ্গী খুঁজছেন, বইটি তাদের জন্য বাইবেল স্বরূপ। মনসুরের কাছেও তাই মনে হচ্ছে। বইটা আরো আগে হাতে এলে উপকার হতো। বইটির দ্বিতীয় চ্যাপ্টারের শিরোনাম রসিকতা ও মেয়ে মানুষ। এখানে লেখক বলেছেন, আমাদের একটি ধারণা আছে মেয়েরা রসিকতা পছন্দ করে। ধারণা ঠিক না। মেয়েরা রসিকতা একেবারেই পছন্দ করে না। কারণ কখনো কোনো মেয়েকে রসিকতা করতে দেখা যায় না। কেউ যদি মেয়েদের সঙ্গে রসিকতা করে, তাহলে মেয়েরা তার সম্পর্কে নিম্নলিখিত ধারণা পোষণ করে। এই ধারণা 500 মেয়েদের মাঝ থেকে জরিপের মাধ্যমে নেয়া। ধারণা: লোকটা ফাজিল 65 ভাগ, লোকটা চালবাজ 20 ভাগ, লোকটা বোকা 10 ভাগ, লোকটা চালাক 2 ভাগ, মোট 97 ভাগ। বাকি 3 ভাগ মহিলা কোন রকম মন্তব্য করতে রাজি হয়নি। কাজেই প্রিয় পাঠক, আপনি যাই করুন মেয়েদের সঙ্গে রসিকতা করবেন না। যদি করতেই হয় খুব সহজ রসিকতা করবেন, যা কোমলমতি শিশুরাও ধরতে পারে। যেসব রসিকতা বুঝতে বুদ্ধির প্রয়োজন, ভুলেও সেসব রসিকতা করবেন না। নিম্নে রসিকতার কিছু নমুনা দেয়া গেল। এইসব রসিকতা করা যেতে পারে। 1 নম্বর, স্ত্রী স্বামীকে বলেছেন, ওগো, পাশের বাসার ভদ্রলোক কত ভালো। অফিসে যাবার সময় রোজ তার স্ত্রীকে চুমু দিয়ে যান। তুমি এরকম করো না কেন? স্বামী অবাক হয়ে বললেন, আমি কি করে করব? আমি কি ওই ভদ্রমহিলাকে চিনি? মন্তব্য: জরিপে দেখা গেছে শতকরা 25 ভাগ মহিলা এই রসিকতা বুঝতে পারে না, তবু হাসে। কাজেই একটু সাবধান থাকা ভালো। প্রসঙ্গত উল্লেখ্য যৌন বিষয়ক রসিকতা মেয়েরা না বুঝলেও খুব পছন্দ করে। 2 নম্বর, শিক্ষক জিজ্ঞেস করছেন, সম্রাট শাহজাহান কোথায় মারা গেছেন? ছাত্র বলল, ইতিহাস বইয়ে 70 পৃষ্ঠায়। মন্তব্য: এই রসিকতা শতকরা 78 ভাগ মহিলা বুঝতে পারেন। যারা বুঝতে পারেন না তারা সাধারণত অবাক হয়ে বলেন, 70 পৃষ্ঠায় মারা গেছে? আপনি তাহলে বলতে চাচ্ছেন 70 নম্বরটা আনলাকি? 3 নম্বর, এক পাগলের খুব বই পড়ার নেশা। সব বই সে পড়ে না, শুধু নাটকের বই পড়ে। পড়তে পড়তে নাটকের যাবতীয় বই সে পড়ে শেষ করে ফেলল। আরও বই চায়। উপায় না দেখে তখন তাকে একটা টেলিফোন ডিরেক্টরি ধরিয়ে দেওয়া হলো। সে মহা আনন্দে 10 ধরে তাই পড়ছে। তাকে জিজ্ঞেস করা হলো, কেমন লাগছে পড়তে? পাগল বলল, অসাধারণ, তবে চরিত্রের সংখ্যা বেশি, মনে রাখতে একটু কষ্ট হচ্ছে। মন্তব্য: এই রসিকতা কোনো মহিলাই ধরতে পারেন না, তবে সবাই খুব হাসেন। কেন হাসেন এটা একটা রহস্য। দেখা গিয়েছে অনেক মহিলা হাসতে হাসতে হিস্টেরিয়াগ্রস্তের মতো হয়ে যান। কাজে এই রসিকতা করার আগে যথাযথ সাবধানতা অবলম্বন করা ভালো। মহিলাদের সঙ্গে রসিকতা করার সময় পাঁচ লাইনে যাবার আগে উচ্চস্বরে হাসা শুরু করা উচিত, যাতে মহিলারা বুঝতে পারেন কোথায় হাসতে হবে। মনসুর যখন বইয়ের এই অংশে, তখন মিলি ঢুকলো। সে ডাক্তারকে বাসায় নিয়ে যেতে এসেছে, কারণ 26 ঘন্টা পার হয়েছে। সোভান সাহেব 3 কাপ পানি ছাড়া কিছুই খাননি। তার শরীরের তাপ নেমে এসেছে, চোখ হয়েছে লালচে। আগে নিজেই বসে বসে লিখতেন, এখন তাও পারছে না। মিলি মনসুরের পাশে চেয়ারে বসতে বসতে ফুপিয়ে কেঁদে উঠল। মনসুর হতভম্ব। মিলি কাঁদো কাঁদো গলায় বলল, খুব খারাপ খবর আছে, আপনি আমার সঙ্গে চলুন। পর্ব 16।
সোবহান সাহেব কোনো কিছু না খেয়ে ১৬৬ ঘন্টা পার করেছেন। মোটামুটি হাসি তামাশা হিসেবে যা শুরু হয়েছিল তার শেষটা সেরকম রইল না। মনসুর ঘোষণা করেছে, আর ১২ ঘন্টার ভেতর যদি কিছু খাওয়ানো না যায় তাহলে হাসপাতালে নিয়ে ফোর্স ফিডিং করা উচিত। রক্তে ইলেকট্রোলাইটের পরিমাণ কমে গেছে। একমাত্র ফরিদকেই পুরো ব্যাপারটায় আনন্দিত মনে হচ্ছে। তার ছবির কাজ এখনো শুরু হয়নি, কারণ চিত্রনাট্যে শেষ মুহূর্তে একটা রদবদল করা হয়েছে। ফরিদ ঠিক করে পুরো দৃশ্যটি একটা গানের উপর করা হবে। গানটা এমন, যার সঙ্গে ক্ষুধার কোনো সম্পর্ক নেই। সেই গানও সিলেক্ট করা হয়েছে, হলুদিয়া পাখি সোনার বরণ পাখিটি ছাড়িলোকে। গানের সঙ্গে ছবির যদিও কোনো সম্পর্ক নেই, তবু ছবিটা এমনভাবে করা হবে যে একটা সম্পর্ক দাঁড়িয়ে যাবে। খুবই কঠিন কাজ। তবে জীবনের আনন্দ তো কঠিন কাজেই। সহজ কাজ সবাই পারে, কঠিন কাজ পারে কজনে। ছবি নিয়ে মিলির সঙ্গে ছোটখাটো ঝগড়ার মতোও হলো। মিলি চোখ মুখ লাল করে এসে বলল, একটা মানুষ মরে যাচ্ছে আর তুমি আছো ছবি নিয়ে। ফরিদ বলেছে, জীবনটাই এরকম মিলি, কারো জন্য কোনো কিছু আটকে থাকে না। লাইফ গোজ অন। মামা, তুমি পাথরের তৈরি একজন মানুষ। তুই নেহায়েত ভুল বলিসনি। একটা মানুষ না খেয়ে মরে যাচ্ছে আর তুমি কিনা বানাচ্ছ ক্ষুধা হে। মামা, চক্ষু লজ্জারও তো একটা ব্যাপার আছে, আছে না? শিল্প সাহিত্যের কাছে চক্ষু লজ্জা কিছু না রে মা। শিল্প সাহিত্য চক্ষু লজ্জার অনেক উপরে। তুমি কিছু মনে করো না মামা, তোমার বুদ্ধিশুদ্ধিও কম। না, আমি কিছুই মনে করছি না। স্বয়ং সক্রেটিসকে লোকে গাধা বলেছে। আর্কিমিডিসকে ছোটবেলায় ডাকা হতো সিকি বুদ্ধির মানুষ, বুঝলি? মিলি জবাব না দিয়ে উঠে পড়েছে। মামার সঙ্গে তর্ক করা অর্থহীন। এবাড়ির কাণ্ডকারখানা দেখে সবচেয়ে বেশি হকচকিয়ে গেছে এমদাদ। সে কল্পনাও করতে পারেনি সত্যি সত্যি একটা মানুষ না খেয়ে এতদিন পার করে দেবে। এরকম অবস্থায় কোনো কথাবার্তাও তো বলা যায় না। যে পরিকল্পনা নিয়ে এসেছিল সেই পরিকল্পনা কোন কাজে আসছে না। নাতনিটার একটা ব্যবস্থা করা দরকার, দেখে শুনে একটা বিয়ে দিয়ে দেয়া। গ্রামের বাড়িতে তাকে রাখা এখন আর সম্ভব হচ্ছে না। কিছু গুন্ডাপান্ডা ছেলে পেছনে লেগেছে। এদের মতলব ভালো না। গত বর্ষায় বদি শেখের বউকে ধরে পাট খেতে নিয়ে গেছে। লজ্জায় এই ঘটনা বদি শেখ কাউকে বলেনি। না বললেও কারোর জানতে বাকি নেই। ঘটনার নায়করাই সবাইকে বলে বেড়াচ্ছে। এদেরই একজন পুতুলকে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং আকারান্তে জানিয়েছে প্রস্তাবে রাজি না হলে পাট খেতে যেতে হবে। এরপর আর গ্রামে থাকা সম্ভব না। ইমদাদ নাতনিকে নিয়ে বলতে গেলে পালিয়েই এসেছে। সে জানে ঘটনা শুনলে সুবহান সাহেব একটা ব্যবস্থা করবেনই। কিন্তু ঘটনা শোনানোর সময় তো হলো না। না খেয়ে মরমর অবস্থা। সব মন্দ জিনিসের একটা ভালো দিকও আছে। সুবহান সাহেবের এই অসুখের ফলে মনসুর নামের এই ডাক্তার ছেলেটার সঙ্গে পরিচয় হলো। এই ছেলে ঘন ঘন আসছে। পুতুলের সঙ্গে এই ছেলের বিয়ে দেওয়া কি একেবারেই অসম্ভব? পুতুল দেখতে তো খারাপ না। চোখে কাজল টাজল দিলে মাশাল্লাহ ভালো লাগে। তবে মেয়েটা হয়েছে বদ। যেটা করতে বলা হবে সেটা করবে না। একটু সেজেগুজে ডাক্তারের সামনে হাঁটাহাঁটি করলে কি কোনো অসুবিধা আছে? ১ কাপ চা এনে দিবে, ১ গ্লাস পানি আনবে। যাবার সময় বলবে, ডাক্তার সাহেব ভালো আছেন? আবার আসবেন। একটু ঢং-ঢাং না করলে হয়? দুনিয়াটাই হচ্ছে ঢং-ঢাঙের। অবশ্য এমদাদ চেষ্টার ত্রুটি করছে না। ডাক্তারের সঙ্গে দেখা হলেই গল্পগুজব করছে। একটা সম্পর্ক পাতানোর চেষ্টায় আছে। কোনোমতে একটা সম্পর্ক তৈরি করে ফেললে নিশ্চিন্ত। সেই সম্পর্কও করা যাচ্ছে না। ডাক্তারকে একটু বোকা কিসিমের বলে মনে হচ্ছে। এটাই একদিক দিয়ে ভালো। স্বামী হিসেবে বোকাদের কোনো তুলনা নেই। যত বোকা তত ভালো স্বামী। ডাক্তারটা কত বোকা সেটাও ঠিক ধরা যাচ্ছে না। তবে এই বাড়ির মিলিমিটির সঙ্গে বড় বেশি খাতির। এটা একটা সন্দেহজনক ব্যাপার। একটু লক্ষ্য রাখতে হবে। গতকাল অবশ্য ডাক্তারের চেম্বারে গিয়ে কিছু কাজ করা হয়েছে। এইসব কাজ ঠান্ডা মাথায় করতে হয়। এখন বয়স হয়ে গেছে, মাথা আগের মতো ঠান্ডা না। গতকাল ডাক্তারের সঙ্গে কথাবার্তা যা হলো তা হচ্ছে, এমদাদ, এই যে ডাক্তার ভাই, শরীর ভালো? চিনছেন তো আমারে? আমি এমদাদ, পাকন দিয়ার এমদাদ। আমার নাতনিটার শরীরটা খারাপ, ভাবলাম একটু ওষুধ আপনার কাছ থেকে নিয়ে যাই। ডাক্তার, কি অসুখ? এমদাদ, মাথার যন্ত্রণা, আরও কিসব যেন আছে। আমি নিয়ে আসবো নে আপনার কাছে। দেখে শুনে যাই হোক একটা কিছু দিবেন। আপনার উপরে আবার খুব ভক্তি, আপনাকে খুবই ভালো পায়। এই কথায় ডাক্তার খানিকক্ষণ খুব খুব করে কাশল। এটা খুব ভালো লক্ষণ। কাজেই কথাবার্তা এই লাইনেই চালানো ভালো। ইমদাদ গলার স্বর খানিকটা নিচু করে বলল, মেয়েদের মন বোঝা বড় মুশকিল। ওই দিন আপনারে নিয়ে বিরাট ঝগড়া মিলির সঙ্গে। ডাক্তার খানিকটা উৎসাহী, মিলির সঙ্গে ঝগড়া?
ইমদাদ: জি। ডাক্তার: কি জন্যে বলুন তো? ইমদাদ: মিছিলের কারবার তো। মিলি একদিন বলল, ডাক্তার সাহেব বেগম কিসিবের লোক। এই শূন্য পুতুল রাগ করল। ডাক্তার হতভম্ব: আমাকে বেগম কিসিমের লোক বলল? ইমদাদ: বাদ দেন বাদ দেন, মিছিলের কারবার তামসা কইরা বলছে। মিছিলেরা তামসা কইরা অনেক কথা কয়। হে হে হে। ইমদাদ চেষ্টা চূড়ান্ত করছে, কিন্তু একা একা কত করবে? পুতুলের নিজেরও তো সাহায্য দরকার। সে যদি কাঠের টুকরার মতো থাকে তাহলে হবে কিভাবে? শাড়িটা বদলাতে বললে বদলায় না, চুলটা আছড়িয়ে ডাক্তারের কাছে গেলে ক্ষতি তো কিছু নাই। তাছাড়া অবস্থা এমন, কিছু করারও সময় না। একজন ঝিম ধরে পড়ে আছে, এখন যায় তখন যায় অবস্থা। ক্ষুধা কি জিনিস বুঝতে চায়? আরে বাবা, আল্লাহ তাল্লার ইচ্ছা না, ক্ষুধা কি জিনিস তুমি বুঝো। যদি আল্লাহ তাল্লার সেই রকম ইচ্ছা থাকতো তোমারে গরিব বানিয়ে পাঠাতো। খামকা ভরং। এবাড়িতে ইমদাদের সবসময় মুখ শুকনা করে থাকতে হয়, ভাব দেখাতে হয় যে চিন্তার চিন্তায় অস্থির। এইসব কি ভালো লাগে? আর বুড়া যদি সত্যি সত্যি মরে যায় তাহলে তো সারে সর্বনাশ। সে যাবে কোথায়? সন্ধ্যাবেলা আকাশ অন্ধকার করে মেঘ করল। কালবৈশাখীর প্রথম ঝাপটা। হাওয়ায় ঘরের দরজা জানালা উড়িয়ে নিয়ে যাবার মতো অবস্থা। টগর এবং নিশার আনন্দের সীমা নেই। বৃষ্টির মধ্যে খুব লাফাচ্ছে। বৃষ্টির জল অসম্ভব ঠান্ডা। শীতে একজন থরথর করে কাঁপছে, তাতেও আনন্দ বাদ মানছে না। আনিস ঘর থেকে এই দৃশ্য দেখছে, তবে চুপচাপই আছে। তার মুখের মৃদু হাসি দেখে মনে হচ্ছে সেও বেশ মজাই পাচ্ছে। হয়তো সে পানিতে নামবে। টগর বলল, বাবা, পানিতে নামবে? আনিস হাসি মুখে বলল, ঠান্ডা কেমন তার উপর নির্ভর করছে। নিশা শীতে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, একদম ঠান্ডা না বাবা, গরম পানি। খুব গরম? হ্যাঁ, খুব গরম। আনিসও নেমে পড়ল। শীতে জমে যাবার মতো অবস্থা। তবু বাচ্চাদের সঙ্গে হইচই করে ভিজতে ভালো লাগছে। সবার ঠান্ডা লেগে যাবে বলাই বাহুল্য। নিশা এখনই হাঁচি দিচ্ছে। আর বোধহয় মেয়েটাকে পানিতে থাকতে দেওয়া উচিত হবে না, কিন্তু ওকে উঠে যেতে বলতেও খারাপ লাগছে। করুক, একটু আনন্দ করুক। নিশা শীতে কাঁপতে কাঁপতে বলল, বাবা, আজ সারা রাত আমরা পানিতে ভিজবো কেমন? আমার আপত্তি নেই। পানিতে বেশিক্ষণ ভেজে গেল না। শিলাবৃষ্টি শুরু হয়ে গেল। দৌড়ে সবাইকে ঘরে ঢুকতে হলো। তিনজনেই শীতে থরথর করে কাঁপছে। নিশার গায়ে সম্ভবত জ্বর উঠেই গেছে। সে একটু পরপরই হাঁচি দিচ্ছে। বিলুর কাছ থেকে ওষুধ এনে খাইয়ে দেয়া দরকার। আনিসকে বিলুর কাছে যেতে হলো না, বিলু নিজেই এসে উপস্থিত। বিলু মুখ শুকনো করে বলল, আপনারা মনে হচ্ছে খুব মজা করলেন। আনিস বলল, হ্যাঁ করলাম, অনেকদিন পর পানিতে ভিজলাম, যাকে বলে শৈশবে ফিরে যাওয়া। আপনার সঙ্গে একটা কথা বলার জন্য এসেছিলাম আনিস সাহেব। বলুন। আপনার বাচ্চাগুলোর গা মুছিয়ে শুকনো কাপড় পরিয়ে দিন, তারপর আমার সঙ্গে নিচে আসুন বলছি। মনে হচ্ছে খারাপ খবর? আমাদের জন্য খারাপ খবর, আপনার জন্য কেমন তা জানি না। বাবার ব্লাড প্রেশার খুব ফল করেছে। বলেন কি? বাড়ির একটা মানুষ দিনের পর দিন না খেয়ে পড়ে আছে, এবং তা পড়ে আছে আপনার উল্টাপাল্টা কথা শুনে, অথচ আপনি একদিনও তাকে দেখতে যাননি। আনিস বলল, চলুন যাই, দেখে আসি। ঠাট্টা করছেন? আমি ঠাট্টা করি না। একজন মানুষ ক্ষুধার স্বরূপ বুঝতে যাচ্ছে, এটা আমার বেশ পছন্দ হয়েছে বলেই আমি চুপ করে আছি। একজন মানুষ মরে যাবে তারপরও আপনি চুপ করে থাকবেন? আনিস হাসি মুখে বলল, মানুষ এত সহজে মরে না। চলুন যাই, অনশন ভাঙিয়ে দিয়ে আসি। পিলু বিস্মিত গলায় বলল, আমরা সবাই মিলে যা পারলাম না আপনি তাই করবেন? অনশন ভাঙাবেন? হ্যাঁ। আনিস সোবহান সাহেবের সঙ্গে কি কথা বলল কেউ জানল না, কারণ ঘরে তখন দ্বিতীয় ব্যক্তি ছিল না। কিন্তু দেখা গেল আনিস ঘর থেকে বেরোবার পরপরই সোবহান সাহেব বললেন, আমাকে এক গ্লাস দুধ দাও। খবর শুনে হতভম্ব হয়ে গেল ফরিদ। এটা কি কথা? চিত্রনাট্য এখন কমপ্লিট, আর এখনই কিনা অনশন ভঙ্গ? আর দুদিন পর ভাঙলে অসুবিধাটা কি হতো? এই দুদিনে ইম্পর্টেন্ট কিছু শট নেওয়া যেত। মহৎ কাজে পদে পদে বাধা আসে, এটাই হচ্ছে খাঁটি কথা। মহাপুরুষদের যে বাণী, তোমার পথ কুসুমস্তীর্ণ নয়, এটাই হচ্ছে আদিসত্য। রাগ করে রাতে ফরিদ ভাত খেল না।
এই রাগ তার নিজের উপর না, দুলাভাইয়ের উপরও না। এই রাগ হচ্ছে প্রকৃতির উপর, যে প্রকৃতি পদে পদে মানুষকে আশাহত করে। সোবহান সাহেব চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন। মিলি বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ডাক্তার পাশেই আছে। ডাক্তারের মুখ আনন্দে ঝলমল করছে, কারণ এই অনশনের কারণে খুব ঘন ঘন সে এ বাড়িতে আসতে পেরেছে। এখন অনশন ভাঙায় একটু সমস্যা হয়েছে, আর হয়তো ঘন ঘন আসা সম্ভব হবে না। তবে ভাগ্য যদি ভালো হয়, তাহলে হয়তো তৃষ্ণার্ত মানুষের কষ্ট বোঝার জন্যে এই লোক পানি খাওয়া বন্ধ করবেন। সেই সম্ভাবনা খুব ক্ষীণ মনে হচ্ছে। মিলি বলল, ডাক্তার সাহেব, আপনি এখনো বসে আছেন কেন? চলে যান। মনসুর বলল, না, আমার কোনো অসুবিধা নেই। 11টার দিকে প্রেশারটা মেপে তারপর যাব। তাহলে আসুন, আমাদের সঙ্গে 4টা ভাত খান। জি আচ্ছা। মিলি হাসতে হাসতে বলল, কেউ ভাত খেতে বললেই আপনি বুঝি রাজি হয়ে যান? এরকম চট করে রাজি হওয়াটা কি ভালো? আমাদের হয়তো ভাত খাওয়াবার ইচ্ছা নেই, ভদ্রতা করে বলেছি। মিলি কেমন হাসতে হাসতে কথাগুলি বলছে, শুনতে কি ভালোই না লাগছে। আচ্ছা, এই মেয়ের সঙ্গে যদি তার কোনোদিন বিয়ে হয়, তাহলে সে কি কোনোদিন তার সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝগড়া করবে? না, করবে না, কোনোদিন না। এই মেয়েকে সে কোনোদিন কোনো কড়া কথা বলতে পারবে না। এই মেয়ের খুব কঠিন কথায়ও সে রাগ করতে পারবে না। ডাক্তার সাহেব। জি। আপনি আনিস সাহেবের ছোট মেয়েটাকে একবার দেখে যাবেন। বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে। আপনি বরং উপর থেকে রুগী দেখে আসুন, আমি ভাত দিতে বলি। জি আচ্ছা। নিশার জ্বর তেমন কিছু না, 100-র কিছু বেশি। তবে লাংস পরিষ্কার না, কেমন যেন ঘর ঘর শব্দ হচ্ছে। আনিস বলল, কেমন দেখলেন? মনসুর বলল, ভালো। সত্যি ভালো তো? আপনার গলায় তেমন জোর পেলাম না। লাংসে কেমন ঘর ঘর শব্দ হচ্ছে। মনে হচ্ছে বুকে বোধহয় কফ জমে গেছে। সকাল পর্যন্ত দেখব, তারপর অ্যান্টিবায়োটিক দেব। আপনার ভিজিট কত, ডাক্তার সাহেব? মনসুর খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আনিস সাহেব, আমি বাচ্চাদের সঙ্গে খুব ভালো মিশতে পারি না। কিছু কিছু মানুষ আছে, ভালোবাসা প্রকাশ করতে পারে না। আমি সেই রকম। আমি আপনার বাচ্চা দুটাকে যে কি পরিমাণ পছন্দ করি, তা ওরা জানে না। কিন্তু আমি জানি, আমার হৃদয় জানে। আপনি ভিজিটের কথাটা তুলে খুব কষ্ট দিলেন। আনিস লজ্জিত স্বরে বলল, ভাই কিছু মনে করবেন না। না, আমি কিছু মনে করিনি। আনিস হাসতে হাসতে বলল, আমিও আপনাকে খুব পছন্দ করি। আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনাকে খানিক সাহায্য করতে পারি। মনসুর অবাক হয়ে বলল, আমাকে সাহায্য করতে পারেন? হ্যাঁ, পারি। আমার মনে হয় আপনার কিছু উপদেশের প্রয়োজন আছে। মনসুর তাকিয়ে রইল। আনিস বলল, যে কথাটা আপনি বলতে পারেন না, লজ্জাবোধ করেন বা সংকোচ বোধ করেন, সেটা বলে ফেলবেন। পেটে জমিয়ে রাখবেন না। এই হচ্ছে উপদেশ। আপনার কথা বুঝতে পারলাম না। ধরুন আপনি কাউকে ভালোবাসেন, রূপবতী কোনো এক তরুণীকে, কিন্তু বলার সাহস পাচ্ছেন না। সবসময় আপনার মনে এক ধরনের ভয়, এক ধরনের আশঙ্কা। ওই ভয়, ওই শঙ্কা দূর করে ফেলুন। যখন মেয়েটিকে একা দেখবেন, এগিয়ে যাবেন। সহজ স্বাভাবিক গলায় বলবেন, আমি তোমাকে ভালোবাসি। এতে অতীতে কাজ হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতেও হবে। আমার মনে হয় অনেকদিন থেকেই এই কথাটা আপনি কাউকে বলতে চাচ্ছেন, সাহস পাচ্ছেন না। আপনি আমাকে এসব বলছেন কেন? আপনাকে বলছি কারণ আপনি নিতান্তই একজন ভালো মানুষ। আমি আপনার উপকার করতে চাই। আমার উপকার করা নিয়ে আপনাকে ব্যস্ত হতে হবে না। মনসুর নিচে নেমে এলো, কিন্তু আনিসের কথা মাথা থেকে দূর করতে পারল না। ব্যাপারটা তো আসলেই তাই। কাছে যাওয়া এবং এক পর্যায়ে শান্ত গলায় আসল কথাটা বলে ফেলা, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। জগতের সবচেয়ে পুরাতন কথা, আবার সবচেয়ে নতুন কথা। এই কথা বলতে এত সংকোচ কেন? এত দ্বিধা কেন? সে মিলিকে এই কথা বলার পর মিলি কি করতে পারে? সম্ভাবনাগুলি খতিয়ে দেখা যাক। 1 নম্বর। মিলি মাথা নিচু করে ফেলল। তার ঠোঁট অল্প অল্প কাঁপছে, চোখের কোণ আর্দ্র। ক্ষীণ গলায় ছোট্ট করে বলল, তুমি এসব কি বলছো? যা, আমার লজ্জা লাগছে। মিলি এটা কখনো করবে না। মিলির প্রকৃতি এটা নয়। 2 নম্বর। মিলি কড়া চোখে তাকাবে, তারপর বলবে, মনে হচ্ছে কয়েক রাত আপনার ঘুম হয়নি। দয়া করে প্রতি রাতে 10 মিলিগ্রাম করে সিডেটিভ খেয়ে ঘুমাবেন।
আর যে কথাটা এখন বললেন সেই কথা ভুলেও উচ্চারণ করবেন না। মিলি এই জাতীয় কিছু বলবে বলেও মনে হচ্ছে না। তার হৃদয় এত কঠিন নয়। ৩ নম্বর, মিলি হো হো করে হেসে উঠবে। তারপর যার সঙ্গেই দেখা হবে তাকেই ঘটনাটা বলবে। এই সম্ভাবনাই সবচেয়ে বেশি। খাবার ঘর প্রায় ফাঁকা। রহিমার মা টেবিলে খাবার দিচ্ছে। মিলি বসে আছে একা একা, অপেক্ষা করছে ডাক্তারের জন্যে। মনসুর খাবার ঘরে ঢোকার আগে কিছুক্ষণ অপেক্ষা করল। মিলিকে কি কথাটা বলে ফেলবে? মন্দ কি, মানসিক যাতনা ভোগ করার চেয়ে হুট করে বলে ফেললেই হয়। কখন বললে ভালো হবে? খাওয়ার আগে, খাওয়ার মাঝখানে, নাকি খাওয়া দাওয়া শেষ হবার পর? সবচেয়ে ভালো হবে চলে যাবার সময় বললে। মিলি তাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে আসবে, তখন সে বলবে সেই বিশেষ কথা। বলেই অপেক্ষা করবে না, লম্বা লম্বা পা ফেলে পগার পার। রাতের টেনশন কমানোর জন্য 10 মিলিগ্রাম রিল্যাক্সেন অবশ্য খেতে হবে। তাতেও টেনশন কমবে বলে মনে হয় না। ছোট্ট নিঃশ্বাস ফেলে মনসুর খাবার ঘরে এলো। মিলি টেবিল সাজাতে ব্যস্ত, তাকে লক্ষ্য করল না। ঘরে দ্বিতীয় প্রাণী নেই। রহিমার মা পানির জগ বা অন্য কিছু আনতে গেছে, এক্ষুনি হয়তো চলে আসবে। কথাটা বলে ফেললে কেমন হয়? এই তো সুযোগ। গুছিয়ে কিছু চিন্তা করার আগেই সম্পূর্ণ নিজের অজান্তে মনসুর কাঁপা কাঁপা গলায় বলল, মিলি, আমি তোমাকে ভালোবাসি। মনসুর বুঝতে পারছে মিলি বিস্মিত হয়ে তার দিকে তাকিয়েছে। মনসুর চোখের দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে ছাদের দিকে তাকিয়ে বলল, অনেকদিন থেকেই কথাটা বলতে চাচ্ছিলাম, বলতে পারছিলাম না। আজ বলে ফেললাম। মিলি, আমি তোমাকে ভালোবাসি। ডাক্তার সাহেব, আমি বিলু। আপনি বসুন, আমি আপনার কথা মিলিকে বলে দেব। মিলি এখানে নেই। মনসুরের মনে হলো খুব বড় একজন সার্জন ধারালো ছুরি দিয়ে তার শরীর থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কেটে বের করে নিয়ে গেছে। তার শরীরে এখন কোনো বোধ নেই, চেতনা নেই। সে কোনো মানুষ না, সে একজন জম্বি। বিলু বলল, ডাক্তার সাহেব বসুন। মনসুর বসল। ঘরে খাবার তেমন কিছু নেই। মিলি কি যেন রাঁধতে গেছে। ডাক্তার মাথা নিচু করে বসে রইল। বিলু অবস্থা স্বাভাবিক করার জন্য বলল, আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? এরকম ছোটখাটো বলতো মানুষ সবসময় করে, করে না? মনসুর যন্ত্রের মতো মাথা নাড়ল। মিলি ডিম ভেজে এনেছে। ঘরে ঢুকেই ডাক্তারের মুখের দিকে তাকিয়ে বলল, আপনার কি হয়েছে? কিছু হয়নি। মিলি বলল, ডাক্তার সাহেব, আপনার কি হার্ট অ্যাটাক হচ্ছে? এরকম ঘামছেন কেন? মনসুর কাঁপা কাঁপা গলায় বলল, আমার শরীরটা খুব খারাপ লাগছে মিস মিলি, আজ আমি কিছু খাবো না। ডাক্তার কাউকে কিছু বলার অবকাশ দিল না, দ্রুত ঘর ছেড়ে চলে গেল। মিলি কিছুই বুঝতে পারছে না। হাসতে হাসতে বিলু ভেঙে পড়ছে। তার বড় মজা লাগছে। মিলি বলল, হচ্ছেটা কি আপা, এত হাসি কিসের? বিলু বলল, ডাক্তার চমৎকার করে প্রেম নিবেদন করলো, তাই দেখে হাসছি। প্রেম নিবেদন করলো মানে? ও তোর প্রেমের হাবুডুবু খাচ্ছে। ডুবে মরে যাবার আগে ওকে বিয়ে করে ফেল, ও ভালো ছেলে। পর্ব 17। দুজনই দেব শিশু। দেখে মনে হচ্ছে তারা তাদের ছোট্ট ডানা দুটি ঘরের বাইরে রেখে খেলতে বসেছে। এই খেলাও অদ্ভুত খেলা। একজনের হাতে একটা কাঁচি, অন্যজন বিছানার চাদর ধরে আছে। কচকচ করে চাদর কাটা হচ্ছে। বাচ্চা দুজনের কারোর মুখেই কোনো বিকার নেই। পুতুল অবাক হয়ে এই দৃশ্য দেখছে। বাচ্চা দুটিকে সে চেনে, তবে এখনো ভালো পরিচয় হয়নি। আজ পরিচয় করার জন্যই এসেছিল। এসে দেখে এই কাণ্ড। তার বাধা দেওয়া উচিত, কিন্তু বাধা দেওয়ার পর্যায়ে পার হয়ে গেছে। বাচ্চা দুটি বিছানার চাদর কেটেছে, বালিশ কেটেছে, একটা লেপ কেটেছে। ঘরময় তুলা উঠছে। ভয়াবহ অবস্থা। পুতুল বলল, এইসব কি? নিশা হালকা গলায় বলল, কিছু না। তোমরা এইসব কেন করতেছ? কাটাকুটি খেলছি। বোনের এই কথা টগরের পছন্দ হলো না। সে বলল, আমরা দর্জি দর্জি খেলছি। দর্জি দর্জি খেলতেছ? হুম। বলেই টগর হাসল। অনেকদিন থেকে এই খেলাটা তার খুব পছন্দ। রাস্তার উপাশে নতুন দর্জির দোকান হয়েছে, ক্যালকাটা ছুটি, যেখানে খচখচ করে রাত দিন কাঁচি দিয়ে কাপড় কাটা হয়। টগর গভীর আগ্রহে দেখে। আজ অনেকদিন পর এই খেলার সুযোগ পাওয়া গেল। কাঁচি অনেক কষ্টে নিশা মিলির কাছ থেকে জোগাড় করেছে। পুতুল বলল, তোমাদের আব্বা তোমাদের মারবে না?
টগর বলল, মারবে। তারপরেও এরকম করতেছ? হুম। কেন? নিশা ছোট্ট করে হেসে বলল, বেশি মারবে না, অল্প মারবে। অল্প মারবে কেন? আমাদের মা মারা গেছে তো। মা মারা গেলে বাচ্চাদের বেশি মারার নিয়ম থাকে না, কম মারতে হয়। পুতুল বলল, অনেক খেলা হইছে, এখন হাত থেকে কিছুটা নামাও, না হইলে হাত কাটবো। টগর বলল, আপনি এখন যান তো, আপনি আমাদের বিরক্ত করবেন না। পুতুল নড়ল না। এমন মজার একটি দৃশ্যের আকর্ষণ এড়িয়ে সে যেতে পারছে না। বাচ্চা দুটি টুকটুক করে কথা বলছে। নিশা বলল, আপনি আমার জন্য এক গ্লাস খাওয়ার পানি আনেন তো। এমনভাবে বলল যেন কতদিনের পরিচিত, কত দীর্ঘদিনের ঘনিষ্ঠতা। পুতুল পানি আনতে গেল। পানি এনে দুই দরজির কাউকেই পাওয়া গেল না। তারা অদৃশ্য। ডেকেও সাড়া পাওয়া যাচ্ছে না। কারণ আনিস ঘরে এসেছে। তার সাড়া পাওয়ার পরই এই অবস্থা। পুতুল আনিসকে দেখে অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আসসালামু আলাইকুম। আনিস বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমি ইমদাদ সাহেবের নাতনি, তাই না? পুতুল তোমার নাম? জি। দেখেছো কি অবস্থা? পুতুল কিছু না বলে মুখ নিচু করে হাসল। আনিস বলল, এদের যন্ত্রণায় অস্থির হয়েছি। এরা যা করছে তার নাম দুষ্টুমি না। এই হচ্ছে ইচ্ছা করে আমাকে কষ্ট দেওয়া। তোমার পানির গ্লাসটা কি আমাকে দিতে পারো? পুতুল গ্লাস এগিয়ে দিল। আনিস এক চুমুকে পানি খেয়ে ফেলল। বিষণ্ণ গলায় বলল, এই ঘটনা কিন্তু আজ নতুন ঘটছে না। এটা পুরনো ঘটনা। আগেও কাটাকুটি খেলা হয়েছে একবার। তখন তারা প্রতিজ্ঞা করেছিল আর কোনোদিন খেলবে না। বারবার তো এটা হতে দেওয়া যায় না। পুতুল বলল, বাদ দেন, এরা ছোট মানুষ। তুমি ভুল বলছো পুতুল। ওরা ছোট হলেও আমার সঙ্গে যা শুরু করেছে তা বড় মানুষদের খেলা। এক ধরনের দাবা খেলা। তারা একরকম চাল দিচ্ছে, আমি একরকম চাল দিচ্ছি। আমার সংসার টিকে থাকবে কি থাকবে না এটা নির্ভর করছে এই খেলায় জয় পরাজয়ের উপর। এই মানুষটার কথাগুলি পুতুলের বড় ভালো লাগছে। কি সহজ সরল ভঙ্গিতেই না পুতুলের সঙ্গে সে কথা বলছে, যেন পুতুল তার কত দীর্ঘদিনের চেনা মানুষ। অথচ এর আগে একদিন মাত্র কথা হয়েছে। তাও কি নাম, দেশ কোথায়, এরকম কথা। পুতুল, জি। ওরা কোথায় পালিয়েছে তোমার কোনো ধারণা আছে? জি না। আচ্ছা, ওদের খুঁজে বের করছি। তার আগে এসো, আমরা দুজন এক কাপ করে চা খাই। নাকি তুমি চা খাও না? খাই। তাহলে বরং চা বানাও। চা খাবার পর ঠিক করব টগর এবং নিশাকে কি শাস্তি দেওয়া যায়। কত সহজ, কত আন্তরিকভাবেই না লোকটা কথা বলছে। শুনতে ভালো লাগছে। মনে হচ্ছে তারা সবাই একই ছাদের নিচে দীর্ঘদিন ধরে আছে। যে ছাদের উপর ঝড় পড়েছে, কত বৃষ্টি, কত জ্যোৎস্না। চা বানানোর কেরোসিন কুকার ঘরের এক কোণেই আছে। কেরোসিন কুকার ধরাতে অসুবিধা হলো না। চা বানাতে বানাতে ছোট ছোট সব কথা হতে লাগলো। প্রতিটি প্রশ্নের জবাব আনিস খুব মমতার সঙ্গে দিল। যেমন পুতুল বলল, ভাইজান আপনি কি করেন? আনিস হাসতে হাসতে বলল, আমি কিছুই করি না, আবার অনেক কিছুই করি। সেইটা কেমন? আমি লিখি। একজন লেখককে দেখলে কখনো মনে হবে না সে বিশেষ কিছু করছে। হাতে হেলাফেলা করে ধরা একটা কাগজ, একটা কলম বা পেন্সিল। একজন শ্রমিককে বিশাল একখণ্ড পাথর উপরে তুলতে কত না পরিশ্রম করতে হয়। টপ টপ করে তার মাথা বেয়ে ঘাম পড়ে। অথচ একজন লেখককে দেখবে কত অনায়াসে লিখছে। অপূর্ব সব লেখা। এইসব লেখা কি তুমি কখনো পড়েছ? পুতুলের কথা শুনতেই ভালো লাগছে। জবাব দিতে ইচ্ছে করছে না। ওদিকের মানুষটি বোধহয় তা বুঝতে পারছে। সে বলছে, দেখো পুতুল, লেখালেখি কি অদ্ভুত জিনিস। মাত্র 4 লাইনের একটা কবিতা, মাত্র 2 লাইনের দুটি বাক্যে ধরা দিতে পারে এক মহান কোনো বোধ, জীবনের গভীর ক্রন্দন। পুতুল চুপি চুপি বলল, একটা বলবেন? হ্যাঁ বলবো। আমি টগর ও নিশাকে প্রায়ই বলি, তুমি যদি আসো তুমিও শুনবে। আজ না, আজ থাক। আজ আমার মনটা খারাপ। বাচ্চা দুটি বড্ড কষ্ট দিচ্ছে। কি চাচ্ছে কিছু বুঝতেও পারছি না। পুতুল, জি। তুমি কি আমাকে আরেক কাপ চা বানিয়ে খাওয়াবে? কত সামান্য কথা, অথচ পুতুলের এত ভালো লাগলো। তার ইচ্ছে করছে আনন্দে একটু কাঁদে। তার কেন এত আনন্দ হলো? এই আনন্দের উৎস কোথায়? এই তো চোখ ভিজে উঠেছে। কেন? চোখ ভিজে উঠল কেন? টগর ও নিশা বিলুর পেছনে পেছনে রাত 10টায় শোবার ঘরে ঢুকলো।
এবং কোনো দিকে না তাকিয়ে বিছানায় উঠে পড়ল। মুহূর্তের মধ্যে তাদের চোখ বন্ধ, বড় বড় নিঃশ্বাস ফেলছে, যেন ঘুমিয়ে কাদা। বিলু বলল, আনিস সাহেব, দয়া করে এবারের মতো বাচ্চাদের ক্ষমা করে দিন। ওরা যা করেছে তার জন্য খুব লজ্জিত, দুঃখিত এবং অনুতপ্ত। ভয়ে ঘরে আসতে চাচ্ছিল না, আমি অভয় দিয়ে নিয়ে এসেছি। আনিস বলল, থ্যাঙ্কস। ওরা আমাকে কথা দিয়েছে আর কোনোদিন এরকম করবে না। এই কথা পর্যন্তই। ওরা আবারও এরকম করবে এবং আপনার মতো অন্য কাউকে ধরে নিয়ে আসবে যাতে ক্ষমা করা হয়। কাজেই এবার ক্ষমার প্রশ্নই ওঠে না। বিলু অবাক হয়ে বলল, আমি সাথে করে নিয়ে এসেছি তারপরে আপনি ক্ষমা করবেন না? তারপরেও এরকম কঠিন করে কথা বলছেন? হ্যাঁ, বলছি। কারণ আপনার আগে আপনার বাবা এদের একবার নিয়ে এসেছেন, আপনার মা নিয়ে এসেছেন, মিলিয়ে এনেছে। একবার কাদের এদের প্রোটেকশন দিয়ে এনেছে। বিলু কঠিন স্বরে বলল, অর্থাৎ আপনি ওদের শাস্তি দেবেন? হ্যাঁ। কি শাস্তি জানতে পারি? ওরা জানে কি শাস্তি। ওদেরকে আমি বলে রেখেছি যে আবার যদি তারা কাটাকুটি খেলা খেলে তাহলে ওদের ফেলে রেখে আমি চলে যাব। আপনি ওদের ফেলে রেখে চলে যাবেন? হ্যাঁ। বেশ, চলে যান। আপনার সংসার আপনি চালাবেন। যেভাবে চললে ভালো হয় সেভাবে চালাবেন। আনিস রাত 11:10 ব্যাগ হাতে বাড়ি থেকে বের হয়ে গেল। বিলু সারাক্ষণই ভাবছিল এটা এক ধরনের ঠাট্টা হয়তো। গেট পর্যন্ত গিয়ে ফিরে আসবে। দেখা গেল ব্যাপারটা মোটেই ঠাট্টা না। আনিস সত্যি সত্যি চলে গেছে। পর্ব 18। ইমদাদ বলল, তাই সাহেব, এখন তাহলে উঠি। 11টার উপরে বাজে। সুবহান সাহেব অবাক হয়ে বলল, আমার লেখাটা পছন্দ হচ্ছে না? ইমদাদ চোখ বড় বড় করে বলল, পছন্দ হচ্ছে না এইটা ভাই সাহেব কি বললেন? জীবনের সার কথা তো সবটাই আপনার লেখার মধ্যে। ক্ষুধা বিষয়টা যে কি আপনার লেখা পড়ার আগে জানতাম না। উপাস দিছি ঠিকই, কিন্তু ক্ষুধা বুঝি নাই। এখন বুঝলাম। সুবহান সাহেব বললেন, তাহলে কি বাকিটা পড়ব? অবশ্যই পড়বেন। 150 পৃষ্ঠার মতো লেখা হয়েছে। আমি ভাবছি আরো 102 পৃষ্ঠা লিখে ফেলব। মোটামুটি 350 পৃষ্ঠার একটা কাজ। ভাই সাহেব টেনে টুনে এটারে 500 করেন। একটা কাজ যখন হইতেছে ভালো করেই হোক। পড়তে শুরু করি তাহলে। আলহামদুলিল্লাহ। ইমদাদ দীর্ঘ নিঃশ্বাস গোপন করে চেয়ারে পা তুলে বসল। গত 2 ঘন্টা যাবৎ এই জিনিস শুনতে হচ্ছে। এখন মাথা ঘুরছে ভনভন করে, অথচ বলতে হচ্ছে অসাধারণ। এর নাম কপাল। ইমদাদ সাহেব। জি। আপনি যদি কোনো পয়েন্টে আমার সঙ্গে ডিফার করেন তাহলে দয়া করে বলে ফেলবেন। সংকোচ করবেন না, আমি নোট রাখব। কারণ বইটা অনেকবার রিরাইট করতে হবে। শুরু করি তাহলে? জি আচ্ছা। সুবহান সাহেব শুরু করলেন, আমি ক্ষুধা সম্পর্কে প্রচুর উক্তি সংগ্রহ করিয়াছি। আগে জানিতে চাহিয়াছি অন্যে ক্ষুধা প্রসঙ্গে কি ভাবিয়াছেন। তাহাদের ভাবনা আপাতত অত্যন্ত মনকাড়া হইলেও আমার কাছে কেন জানি ভ্রান্ত বলিয়া প্রতীয়মান হইতেছে। ক্ষুধা নিয়ে বড় বড় মানুষ রঙ্গরসিকতা করিয়াছেন, মূল ধরিতে পারেন নাই। যেমন ফ্রাঙ্কলিন বলিয়াছেন, না খেয়ে মানুষকে মরতে দেখেছি খুবই কম, অতিরিক্ত খেয়ে মরতে দেখেছি অনেককে। ইহাকে আমি রসিকতা ছাড়া আর কি বলিব। উইল রজার বলিয়াছেন, ক্ষুধার্তরা তীক্ষ্ণ তলোয়ারের চেয়েও ধারালো। ইহাও কি একটি সুন্দর মিথ্যা নয়? ক্ষুধার্তরা তীক্ষ্ণ তলোয়ারের মতো ধারালো হইলে দেশে বিপ্লব হইয়া যাইত। তাহা হয় নাই। ইমদাদ সাহেব কি ঘুমিয়ে পড়লেন নাকি? জি না, এই চোখ বন্ধ করে আছি। গুরুত্বপূর্ণ বিষয়, চোখটা বন্ধ থাকলে শুনতে ভালো লাগে। ঠিক বলেছেন। আমি যা বলতে চাচ্ছি তা হচ্ছে, ক্ষুধা সম্পর্কে পাশ্চাত্যের মানুষদের ধ্যান ধারণা চিন্তাভাবনা সঠিক ছিল না। ক্ষুধার ভয়াবহ রূপ তারা ধরতে পারেননি। তবে সবাই যে পারেননি তা না। যারা নিজেরা ক্ষুধার্ত থেকেছেন, অভুক্ত থেকেছেন তারা পেরেছেন। যেমন ইংল্যান্ডের চার্লস ডিকেন্স এবং রাশিয়ার ম্যাক্সিম গোর্কি। হাঙ্গার বা ক্ষুধা নামক একটা বিখ্যাত গ্রন্থ আছে, নোট হামসনের লেখা। সেই বইটিতেও ক্ষুধার ভয়াবহ বর্ণনা আছে, যদিও সেই বর্ণনা আমার কাছে যথাযথ মনে হয়নি। ইমদাদ সাহেব ঘুমিয়ে পড়লেন নাকি? জি না, মনে হচ্ছিল নাক ডাকের মতো শব্দ হচ্ছে। সনামি এইটা হইল আমার অভ্যাস। খুব চিন্তাযুক্ত হইয়া যদি কিছু শুনি তখন এইরকম শব্দ হয়।
আজ না হয় থাক, অন্য আরেকদিন পড়ব। এমদাদ উঠতে উঠতে বলল, এইসব আসলে আমাদের শুনে কোনো লাভ নাই। আমরা আছি বা কয়দিন? এইসব শোনা দরকার অল্প বয়স্ক পোলাপানদের। যেমন ধরেন এই বাড়ির ফরিদ, তারপর ধরেন ডাক্তার। সোভান সাহেব উৎসাহিত হয়ে বললেন, কথাটা ভুল বলেননি। ডাক্তার অনেকদিন আসছেও না। আচ্ছা দেখি, কাল খবর পাঠাবো। ইমদাদ হাঁপ ছেড়ে উঠে দাঁড়ালো। ঘন্টার পর ঘন্টা ক্ষুধা বিষয়ে পড়ার চেয়ে ক্ষুধায় ছটফট করতে করতে মরে যাওয়া ভালো। ভাই সাহেব তাহলে যাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাল দুপুর থেকে বসে যাব, বাকিটা একটানে পড়ব, কেমন? ইমদাদ শুকনো গলায় বললেন, জি আচ্ছা। রাতে মশারি ফেলতে এসে মিলি বলল, বাবা, আনিস সাহেব যে পালিয়ে গেছেন সেই খবরটা কি শুনেছ? সুবহান সাহেব অবাক হয়ে বললেন, পালিয়ে গেছে মানে? বাচ্চা দুটিকে রেখে বাড়ি ছেড়ে উধাও হয়েছেন। কারণটা কি? বাচ্চারা তার কথা শুনে না, তিনি বাচ্চা দুটিকে শিক্ষা দিতে চান। ওরা কান্নাকাটি করছে না? না, ওরা সুখেই আছে। বিলু আপার সঙ্গে শুয়েছে। বিলু আপা ক্রমাগত কবিতা আবৃত্তি করছে, ওরা শুনছে। এত রাত হয়েছে অথচ ঘুমোবার কোনো লক্ষণ নেই। বাচ্চা দুটি তাহলে ব্যাপারটা সহজভাবে নিয়েছে। হ্যাঁ, এবং মনে হচ্ছে এই নাটকীয় ঘটনায় তারা বেশ আনন্দিত। সোভান সাহেব অতিরিক্ত গম্ভীর হয়ে পড়লেন। মিলি খুব হালকা গলায় বলল, বাবা, বিলু আপা বাচ্চা দুটিকে যে কিরকম পছন্দ করে তা কি তুমি জানো? না, জানি না। অতিরিক্ত রকমের পছন্দ। এর ফল ভালো নাও হতে পারে বাবা। ফল ভালো হবে না কেন? সবকিছু আমি তোমাকে গুছিয়ে বলতে পারবো না, আমার লজ্জা লাগবে। শুধু এইটুকু বলি, ছোট মেয়েটি বিলু আপাকে আড়ালে ডাকে আম্মি। তাতে অসুবিধা কি? আমরা তো অনেকেই মা ডাকি। তা ডাকি, তবে আড়ালে ডাকি না। এই মেয়েটা ডাকছে আড়ালে। ও, এই নাও বাবা তোমার রিল্যাক্সিন, খেয়ে ঘুমাও। বিলুকে একটু ডেকে আনতো, কথা বলি। আজ থাক বাবা, আজ বিলু আপা ওদের কবিতা শোনাচ্ছে। মিলি? জি? ওই ডাক্তার অনেকদিন আসছে না, ব্যাপারটা কি? মিলি ঈষৎ লাল হয়ে বলল, আমি জানি না কেন আসছে না। ওকে খবর পাঠাস তো। মিলি আরো লাল হয়ে বলল, খবর পাঠাতে হবে না, ও এমনিতেই আসবে। সুবহান সাহেব হঠাৎ অত্যন্ত অপ্রাসঙ্গিকভাবে বললেন, ডাক্তার ছেলেটা ভালো। মিলি থমথমায় গলা বলল, বারবার তার প্রসঙ্গ আসছে কেন বাবা? ওকে ক্ষুধা বিষয়ক রচনাটা পড়ে শোনাতে চাই, খবর দিবি তো? আচ্ছা, দেব। গোপনে গোপনে আমি ডাকছে, এটাও চিন্তার বিষয়। তোমাকে এত চিন্তা করতে হবে না। তোর মা এখন আমার সঙ্গে ঘুমোচ্ছে না, আলাদা ঘুমোচ্ছে। এই বিষয়টা কি বলতো? জানি না বাবা, এটা তোমাদের ব্যাপার, তোমরা ফয়সালা করবে। আমি এখন যাচ্ছি। আর কিছু লাগবে? না। খাওয়ার পানি দিয়েছিস? হ্যাঁ। যাবার আগে ক্ষুধা সম্পর্কে লাস্ট যে পাতাটা লিখলাম সেটা কি পড়বো, শুনবি? রক্ষা করো বাবা, ক্ষুধা সম্পর্কে জানার আমার কোনো আগ্রহ নেই। তুমি জেনেছো এই তো যথেষ্ট। একটা ফ্যামিলি থেকে একজন জানাই কি অনেক জানা না? ফ্যামিলির সব মেম্বারদের জানতে হবে? হ্যাঁ, হবে। আমি এই জিনিসটা তোর মাকে বোঝাতে পারি না। বাবা তুমি ঘুমাও তো। টগর এবং নিশা জেগে আছে। জেগে আছে বিলু। সে পড়ছে দেবতার গ্রাস। খুব সহজ কোনো কবিতা না, কিন্তু টগর এবং নিশা মুগ্ধ হয়ে শুনছে। টগরের চোখে জল। একটু পর পর তার ঠোঁট কেঁপে উঠছে। বিলু অবাক হয়েছে। একটা বাচ্চা ছেলের মধ্যে এত আবেগ, আশ্চর্য তো। রাখাল যাইবে সাথে স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সে বার্তা। ছুটে আসি বলে, বাছা, কোথা যাবি ওরে? রাখাল কহিল হাসি, চলিনু সাগরে, আবার ফিরিব মাসি। পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি, ঠাকুরমশায়, বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামলিবে? জন্ম হতে তার মাসি ছাড়া বেশিক্ষণ থাকিনি কোথাও। পড়া এইটুকু আসতেই টগর বিলুকে হতভম্ব করে তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো।
নিশাও ঘন ঘন চোখ মুছছে। বিস্মিত বিলু বলল, এরকম কাদার তো কিছু হয়নি, কাঁদছো কেন টগর? টগর কিছু বলল না। নিশা বলল, টগর এরকম করে কাঁদছে কারণ আমাদের আম্মু এই কবিতা আমাদের শোনাতো। আম্মু বই পড়ে বলতো না, পুরোটা মুখস্থ বলতো। পিলু বলল, এটা ছাড়া আর কোনো কবিতা তিনি বলতেন? সামান্য ক্ষতি কবিতাটাও বলতেন। ওইটাও অবশ্য খুব সুন্দর। টগর লজ্জা লজ্জা গলায় বলল, এই কবিতাটা আম্মু বলতো নেচে নেচে। বিলু অবাক হয়ে বলল, নেচে নেচে মানে? হাত পা দুলিয়ে নাচতো, নিচে নিচে বলতো। বাহ, চমৎকার তো। তোমাদের তো দেখছি অদ্ভুত একটা মা ছিল। হ্যাঁ, ছিল। সেই রাতে বাকি কবিতাটা আর পড়া হলো না। রাস্তায় রাস্তায় হাঁটছে আনিস। খারাপ লাগছে না, ভালোই লাগছে। বিয়ের আগে এইভাবে হেঁটে হেঁটে কত রাত যে সে পার করে দিয়েছে। রাতের ঢাকায় কত কি দেখার আছে। রুফিনা কিছু তরুণী কেমন মাছের মতো চোখে তাকায় চলমান পুরুষদের দিকে। যদি কেউ তাকে পছন্দ করে, যদি কেউ এগিয়ে আসে, অর্থ দিয়ে অল্প কিছু আনন্দ যদি কিনে নিতে চায়। সৃষ্টির কোনো এক লগ্নে বিধাতা শরীর দিয়ে মানব এবং মানবী পাঠিয়েছিলেন। সেই শরীরে বপন করেছেন ব্যাখ্যাতীত ভালোবাসা। এই ভালোবাসার একটি কদর্য অংশ টাকায় কেনা যায়। আনিস দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কেমন অকাতরে মানুষ ঘুমোচ্ছে। কেউ কেউ জেগে উঠে বিড়ি ধরিয়ে পাশের মানুষের সঙ্গে গল্প করছে। এদের দেখে মনে হচ্ছে এরা কত না সুখী। আনন্দিত হবার অসাধারণ ক্ষমতা এই মানুষের। আকাশের এক ফালি চাঁদ দেখলে এরা খুশি হয়। একটি অবোধ শিশুকে হেসে ফেলতে দেখলে এরা খুশি হয়। আম গাছ যখন নতুন পাতা ছাড়ে, তখন তাই দেখেও আনন্দে অভিভূত হয়। মানুষ প্রকৃতির এত চমৎকার একটি সৃষ্টি, প্রকৃতি তবু নানান শিকলে তাকে বাঁধলেন। ক্ষুধার শিকল, তৃষ্ণার শিকল। প্রকৃতির নিশ্চয়ই তার প্রয়োজনীয়তা বোধ করছিলেন। বুঝতে পারছিলেন মানুষ নামক এই প্রাণীটাকে নানান দিক থেকে বেঁধে না রাখলে সে শেষ পর্যন্ত একটা ভয়াবহ কাণ্ড করে বসবে। স্বর্গ, মর্ত, পাতাল জয় করবে। গ্রহ থেকে গ্রহান্তরকে সে নিয়ে আসবে তার পায়ের নিচে, এবং একসময় প্রকৃতিই প্রশ্ন করে বসবে, কে তুমি? কি তোমার পরিচয়? কি চাও তুমি মানুষের কাছে? কেন তুমি আমাদের এই পৃথিবীতে এনেছো? কোথায় তুমি আমাদের নিয়ে যেতে চাও? আনিস সিগারেট ধরিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালের দিকে রওনা হলো। আজকের রাতটা সে লঞ্চ টার্মিনালে কাটাবে। স্যার? আনিস চমকে তাকালো। মেয়ে লাগবে স্যার? কলেজ গার্ল। বিশ্বাস না করলে সার্টিফিকেট দেখবেন। কি নাম মেয়ের? মেয়ে তো একটা না, অনেক আছে। নাম দিয়ে কি হইবে? কি রকম স্যার বলেন, হোটেলে ব্যবস্থা করা আছে, কোনো সমস্যা নেই। আনিস হাসি মুখে বলল, এমন কোনো মেয়ে যদি আপনার সন্ধানে থাকে যার নাম রাত্রি, তাহলে যেতে পারি। আমার স্ত্রীর ভালো নাম রেশমা, ডাক নাম রাত্রি। এই নামের কাউকে পাওয়া গেলে খানিকক্ষণ গল্প করতাম। লোকটি বিরক্ত চোখে তাকিয়ে থেকে চলে গেল। রাতের ঢাকায় হেঁটে বেড়ানোর এই হচ্ছে এক সমস্যা। কিছুক্ষণ পর পর দালালদের হাতে পড়তে হয়। আনিসের মাথায় চট করে কবিতার একটা লাইন চলে এলো, কিছু ভালোবাসা কিনিব অল্প দামে। কষ্টের ব্যাপার হচ্ছে প্রথম লাইনটিই শুধু এসেছে, দ্বিতীয় লাইনটি আর আসবে না। প্রকৃতি মানুষের সঙ্গে রসিকতা করতে বড্ড পছন্দ করে। একটা অসাধারণ লাইন পাঠায়, দ্বিতীয় লাইনটা আর পাঠায় না। দিনের পর দিন, রাতের পর রাত দ্বিতীয় লাইনটার জন্য অপেক্ষা করতে হয়, যা আর আসে না। আচ্ছা, রাত্রির মতো দ্বিতীয় কোনো তরুণী কি আসবে তার জীবনে, যে গভীর রাতে হঠাৎ অকারণ পুলকে মাথার লম্বা চুল খোপা করে অদ্ভুত ভঙ্গিতে সাজবে, বাতি নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে মদির গলায় বলবে, এখন আমি নাচব, তুমি বসে বসে দেখবে। সখীগণ সবে কুড়াইতে কুটা চলিল কুসুম কাননে, কৌতুক রসে পাগল পরাণী শাখা ধরি সবে করে টানাটানি, সহসা সবারে ডাক দিয়া রানী, কহে সহাস্য আননে, ওগো তোরা আয়, ওই দেখা যায় কুটির কাহার অদূরে। না, রাত্রির মতো মেয়েরা বারবার আসে না, এদের হঠাৎ হঠাৎ পাওয়া যায়। অসীম সৌভাগ্যবান কোনো পুরুষ হঠাৎ এদের পেয়ে যান, যেমন সে পেয়েছিল। রাত্রির মৃত্যুর সময় সে তার হাতে হাত রেখে বসেছিল। এক সময় আনিস বলল, কষ্ট হচ্ছে? রাত্রি বলল, হ্যাঁ। আনিস সহজভাবে বলল, কষ্টের কিছু নেই রাত্রি, আবার দেখা হবে। রাত্রি চোখের পানি মুছে বলল, এই কথাটা ভুল, আর দেখা হবে না।
যা দেখার এই বেলা দেখে নাও। পরকাল আছে কিনা এটা নিয়ে আনিস মাথা ঘামায় না। তবে আর কোনোদিন দেখা হবে না এই কথা আনিস গ্রহণ করেনি। দেখা হয়েছে, রাত্রির সঙ্গে অনেকবার দেখা হয়েছে। অন্য একটি মেয়ে হঠাৎ হয়তো অবিকল রাত্রির মতো করে হাসল। আবার দেখা হলো রাত্রির সঙ্গে। বিটের দুজন পুলিশ আনিসকে থামালো। আপনি কে? আমার নাম আনিস। যান কোথায়? আনিস চুপ করে রইল। বিটের পুলিশ বিরক্ত হয়ে তাকাচ্ছে। রাতের শহরে বিটের পুলিশরাও বড় বিরক্ত করে। কথা বলেন না কেন? যান কোথায়? কোথাও যাই না, হাঁটি। দেখি আপনার ঝুলির মধ্যে কি আছে? ঝুলির মধ্যে তেমন কিছু পাওয়া গেল না। স্কট মমাডের লেখা একটি উপন্যাস, হাউস মেড অফ টাউন। আনিসের জন্মদিনে রাত্রি উপহার দিয়েছিল। গোটা গোটা হরফে লেখা, আনিস তুমি এত ভালো কেন? আনিস বিটের পুলিশের দিকে তাকিয়ে বলল, এই বইটি আমার স্ত্রী আমার জন্মদিনে আমাকে উপহার দিয়েছেন। এইখানে আমার প্রসঙ্গে কি লেখা আছে আপনি পড়ে দেখতে পারেন। আমার স্ত্রীর ধারণা আমি এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। মেয়েরা অবশ্য সবসময় একটু বাড়িয়ে কথা বলে, তবু। পুলিশ আনিসকে খাটালো না, এগিয়ে গেল। এরকম নিশি পাগলের সঙ্গে তাদের সবসময় দেখা হয়, এদের নিয়ে মাথা ঘামালে চলে না।